প্রতিবেদন এবং র্যাগিং বন্ধের জন্য সুপারিশ প্রদানের নিমিত্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিশন গঠন করে গেজেট প্রকাশ করে। এই কমিশনের নির্যাতন ও র্যাগিং এর ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য 30 দিনের মধ্যে মাননীয় আদালতের কাছে রিপোর্ট পেশ করার কথা থাকলেও আজ 90 দিন পরেও তদন্তের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি। 2 নম্বর পয়েন্ট, মামলায় বুয়েট প্রশাসনের অসহযোগিতা। বুয়েট কর্তৃপক্ষের কাছে নির্যাতনকারীদের তথ্য চেয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেদন পরবর্তীতে বিভিন্ন কন্ডিশনে অ্যাপ্লাই করে তারা তো আবার অ্যাপ্লিকেশন চায়। আমরা প্রত্যেকটা শর্ত পূরণ করে আবার আবেদনপত্র জমা দেওয়ার পরেও এখন পর্যন্ত নির্যাতনকারীদের পূর্ণাঙ্গ তথ্য বুয়েট প্রশাসন থেকে পাইনি। 43তম বিসিএস রিভেরিফিকেশনের নামে কিছু চিহ্নিত নির্যাতনকারীদের পুনর্বাসন ও নিরীহ বুয়েটিয়ানদের বঞ্চিতকরণ, এই দাবিটা আমরা 3 নম্বর পয়েন্টে বলতে চাই। 2024 সালের 7 জানুয়ারি ডামি নির্বাচনের আগে তড়িঘড়ি করে 2023 সালের ডিসেম্বরের 26 তারিখে 43তম বিসিএস এর ফলাফল সুপারিশ করে পিএসসি কিভাবে গণভবন সহ অন্যান্য অবৈধ মন্ত্রী এমপি এমনকি পার্টি নেতাদের পক্ষ থেকে দলীয় ক্যাডারদের জন্য পিএসসিতে তদবির পাঠানো হয় তা ইতিমধ্যে সবার কাছে প্রমাণিত। এরপরেও কিছু প্রকৃত মেধাবী কিংবা পারিবারিকভাবে অবৈধ আওয়ামী সরকারের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করতে নির্বাচনের পর ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান থাকে। 43তম বিসিএস এর নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হবে। এর ঠিক পূর্বেই পতন হয় আওয়ামী ফ্যাসিবাদের। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর মিথ্যা মিশ্রিত পূর্বের ভেরিফিকেশন রিপোর্ট যাচাই করতে ব্যর্থ হয়। অবশেষে পূর্বের প্রাপ্ত সেই রিপোর্টের ভিত্তিতেই প্রজ্ঞাপন প্রকাশিত হয় গত বছরের 15 অক্টোবর। তার পরপরই 17 অক্টোবর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে জানান যে যাচাই বাছাই না করে সম্পূর্ণ দলীয় বিবেচনায় নিয়োগ দেয়া এই বিসিএস এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল করতে হবে। 23 অক্টোবর ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করে সরকার। পরবর্তীতে 25 অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে নিষিদ্ধ সংগঠনের কেউ প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। পরবর্তীতে 43তম বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্তদের রিভেরিফিকেশন শুরু হয়। বিগত সময়ে প্রশাসন ও পুলিশের মাধ্যমে ভেরিফিকেশন করা হলেও এবার ভেরিফিকেশন করানো হয় এনএসআই এবং ডিজিএফআই এর মাধ্যমে। মাত্র 2 মাসের মধ্যে সম্পূর্ণকৃত এই ভেরিফিকেশনের পর বিগত 30 ডিসেম্বর 2024 আগের গ্যাজেট বাতিল পূর্বক পুনরায় নতুন প্রজ্ঞাপন জারি হয়। উক্ত গ্যাজেটে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিতরা ব্যতীত গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কারণে বাদ দেওয়া হয় 227 জনকে। খুবই আশ্চর্য হতাশার বিষয় এই যে উক্ত গ্যাজেটে বাদ পড়া বেশিরভাগ প্রার্থী অরাজনৈতিক কিংবা সাধারণ বলে জানা যায়। এমনকি 24 এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় অংশ নেওয়া বেশ কিছু প্রার্থীও বাদ পড়েন উক্ত প্রজ্ঞাপনে। অথচ চিহ্নিত অপরাধী, নির্যাতনকারী তথা ফ্যাসিবাদদের দোসর নিষিদ্ধ ছাত্রলীগের পদধারীরা স্থান পেয়েছে গ্যাজেটে। বুয়েটের ক্ষেত্রেও উক্ত ঘটনার প্রতিফলন আমরা লক্ষ্য করেছি। 43তম বিসিএস গ্যাজেটে পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত মেধাক্রম 4 মোস্তফা মনোয়ার বুয়েট ছাত্রলীগের তৎকালীন কমিটির সোহরাওয়ার্দী হলের সহসভাপতি। অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের শিবির ছাত্রদল ত্যাগ দিয়ে নির্যাতনের সাথে জড়িত এবং বুয়েটের মধ্যে ভাঙচুরের কারণে যাকে বুয়েট কর্তৃপক্ষ 4টি টার্মের জন্য একাডেমিক বহিষ্কার পর্যন্ত করেছিল, তাদের ক্ষমতার সময়ই নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের এমন সদস্য কিভাবে গ্যাজেটেড হয়? পররাষ্ট্র ক্যাডারে নিয়োগপ্রাপ্ত মেধাক্রম 23 বুয়েট ছাত্রলীগের আরেক সন্ত্রাসী সহসভাপতি ও ইতিপূর্বে নজরুল ইসলাম হল শাখার সাংগঠনিক সম্পাদক অনির্বাণ সাহা, যার অপকর্মের বৃত্তান্ত ও প্রচারণা ব্যানারের ইতিপূর্বেই উন্মুক্ত হয় সবার হাতে, যার বিরুদ্ধে রয়েছে বুয়েটে অসংখ্য নির্যাতন ও মারধরের অভিযোগ। এই সন্ত্রাসী পূর্বের একটি বিসিএস এর মাধ্যমে ইতিপূর্বে একটি ক্যাডারে কর্মরত রয়েছে বলে আমরা জেনেছি। তবে কি এই চাকুরির সুবাদেই অবৈধভাবে এখনো প্রভাবান্বিত করা হচ্ছে এই রিভেরিফিকেশন প্রক্রিয়াকে? অনুপ কুমার বিশ্বাস 43 বিসিএস প্রশাসনে ক্যাডারে 61তম হয়ে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জয়েন করেছেন।
বুয়েটের রশিদ হলের কুখ্যাত এই অনুপ নগর পরিকল্পনা বিভাগের তৌহিদুল ইসলাম সেতু, সোলাইমান খান সহ অসংখ্য ছাত্র নির্যাতনে অভিযুক্ত হয়ে বুয়েট থেকে বহিষ্কার হয়েও দলীয় ক্ষমতা ব্যবহার করে ছাত্রত্ব ফিরিয়ে আনে। ছাত্র নির্যাতন, মাদক ও হিরোইন ব্যবসার সাথে জড়িত থাকার পরেও কিভাবে সে ভেরিফিকেশনে টিকে যায়? অবাক করা ব্যাপার হলেও সত্য যে এই অবৈধ ফ্যাসিস্টদের প্রভাব এতই গভীর যে প্রথমবারের গ্যাজেটে বাদ পড়ার পরেও বুয়েটের এক সন্ত্রাসী অনিক ব্যানার্জি অন্তর্ভুক্ত হয় নতুন গ্যাজেটে। প্রশাসন ক্যাডারের মেধাক্রম 11 এর এই সন্ত্রাসী বুয়েট ছাত্রলীগের সহসভাপতির পদধারী ছিলেন। ইতিমধ্যে সে 41তম বিসিএসে কাস্টম ক্যাডারে কর্মরত আছে। এই সন্ত্রাসী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের আগে নগর পরিকল্পনা বিভাগের মিজবুল বাহার জীবন নামে তারই একজন ক্লাসমেটের তীব্র নির্যাতন করে বলে আমরা জানতে পারি। দাড়ি টুপি ও নামাজ পড়ার কারণে আরেক সহপাঠী আব্দুল আলিমকে ভীতিকর অবস্থায় তৈরি করে সার্বক্ষণিক মানসিক নির্যাতনের মতো সকল ধরনের মানসিক নির্যাতনের মধ্যে রেখেছে এই অনিক ব্যানার্জি গং। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী রাফে সালমান রিফাতের উপর নির্মম নির্যাতন চালায় এই অনিক ব্যানার্জি। উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এর বক্তব্য অনুযায়ী এই সন্ত্রাসীদের যেখানে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত থাকারই অধিকার নেই, সেখানে নতুন করে আবার গ্যাজেটেড হয় কিভাবে এরাই কি তাহলে আগামী বৈষম্য বিরোধী বাংলাদেশ প্রশাসন পরিচালনা করবে? এটি রাষ্ট্রীয় সেবা এবং নৈতিকতার সম্পূর্ণ বিপরীত বলে আমরা মনে করি। অপরাধীদের জন্য রাষ্ট্রীয় চাকরি নয়, বরং দৃষ্টান্তমূলক শাস্তি প্রযোজ্য। 4 নম্বর যে পয়েন্টটি আমরা উল্লেখ করতে চাই, থানায় মামলা না নেওয়ার অভিযোগ। বুয়েটের নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করতে যান 2 জন ভিকটিম ছাত্র, কিন্তু বিভিন্ন অজুহাতে সেই সব থানায় মামলা গ্রহণ করা হয়নি। আমাদের দাবিসমূহ: 43তম বিসিএসে নিয়োগপ্রাপ্ত মোস্তফা মনোয়ার আকিব, অনির্বাণ সাহা, অনুপ কুমার বিশ্বাস, অনিক ব্যানার্জি সহ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পদধারী ফ্যাসিস্টদের সকল দোষরদেরকে অবিলম্বে গ্যাজেট থেকে বাদ দিতে হবে এবং নির্যাতনে জড়িতদের সরকারি চাকরি থেকে স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করতে হবে। 2 নম্বর দাবি, যে সকল সাধারণ শিক্ষার্থী 43 বিসিএস থেকে বাদ পড়েছে তাদেরকে প্রজাতন্ত্রের সেবা করার সুযোগ দিতে হবে, তবে এর নামে পুনরায় যেন কোনো সন্ত্রাসী সংগঠনের পদধারী না ঢুকতে পারে সেটা লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর দাবি, বুয়েটের নির্যাতন তদন্তে গঠিত কমিশনকে পুনর্গঠন করে স্বচ্ছ, নিরপেক্ষ এবং দ্রুত তদন্ত সম্পন্ন করতে হবে। 4 নম্বর দাবি, বুয়েট প্রশাসনকে নির্যাতনকারীদের তথ্য প্রদান করে নির্যাতিত শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে এবং অসহযোগিতার জন্য জবাবদিহি করতে হবে। 5 নম্বর দাবি, থানার মামলা গ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ন্যায় বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রশাসন যদি এ বিষয়ে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাব। সবশেষে আমরা গণমাধ্যম কর্মীদেরকে প্রতি আহ্বান জানাই, আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে জনমত গঠনে এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।